রাহেলা দেওয়ান ছেলের কথা শুনলেন। ছেলেটা তার নিজেকেই ঠিক মতো চেনে না, আর রইল বাকি নারীর মন বোঝা। রুষা নামের মেয়েটাকে সে অসম্মান করতে চায়নি। সমাজ যেন তার দিকে আঙ্গুল তুলতে না পারে, সে চিন্তা থেকে বিয়ে করবে ভেবেছিল। মনে মনে খুশি হলেন তিনি, অনেকটা নিশ্চিন্ত হলেন বলা যায়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কথাটা পদে পদে সত্য। এই যেমন মেয়েটা হুট করে সরে না গেলে তার ছেলেটাকে সে কি কখনো তিথিরের বিষয়টা স্বাভাবিকভাবে বলতে পারতেন? পারতেন না। মাঝখান থেকে সবটা এলোমেলো হয়ে যেত। তার শাশুড়ি মা মনে প্রাণে চাইতেন তিথিরকে ঈশান বিয়ে করুক। অন্যদিকে ঈশান নিজে তো রুষাকে কথা দিয়েছে, রুষার জীবনটা নষ্ট হতো। আব্বা, আমি তোকে আমার পছন্দ বিয়ে দেব, করবি? ঈশান হাসলো। করব, সময় হোক। রাহেলা মুখ গোমরা করে মাথা নাড়ালো। হুম, সময় হোক না, আমি পছন্দ করব মানে আমি যখন বলবো তখনই। ঈশান স্বাভাবিক মুখে বলল, মা বললে কি বিয়ে করা যায়? একটু সময় দরকার। যে লাইফ পার্টনার হবে তার সাথে তো মনে মিলটা থাকতে হবে। হুট করে একজনের সাথে কি সারা জীবন থাকার সিদ্ধান্ত নেওয়া যায়? মুখ ভাঁজ করে ফেললেন রাহেলা। ঈশান মাকে আগলে ধরল। এতটুকু জানার জন্য আমাকে অসময় টেনে তুললে মা? এটা ঠিক না কিন্তু। রাহেলা দেওয়ান সোজা হয়ে বসলেন এবার। বিয়ের বিষয় ধীরে সুস্থে তুললেও চলবে এখন। অন্য কাজেই এসেছি, তুই এখন বেরোবি। আমাকে একটা জিনিস এনে দিতে হবে। ঈশান স্বীকার করলো। কি আনতে হবে? রাহেলা দেওয়ান আবদারের গলায় বলল। একটা লাল টুকটুকে শাড়ি। ঈশান সাথে সাথে ভ্রু কুঁচকে ফেলল। শাড়ি? কার জন্য? তিতির। মা, আমি যাবো এখন শাড়ি কিনতে, তাও ওর জন্য। ওর শাড়ি নেই, তাছাড়া নিশি নুরি তো আছে। শোন না বাপ, মেয়েগুলো সাজগোজ করছে, মার্কেট কি বেশি দূরে? বাইকটা টান দিয়ে যাবি, নিয়ে চলে আসবি। মায়ের যুক্তি ভালো লাগছে না তার একদম। সকাল সকাল ঘুম থেকে তুলে তাকে পাঠানো হচ্ছে ওই বিচ্ছুটার জন্য শাড়ি কিনতে। অসম্ভব মা, আমি কখনো মেয়েদের কিছু কিনেছি নাকি? আমি বুঝি নাকি এসব? আর তাছাড়া এবারের মেয়েদের শাড়ির অভাব। রাহেলা দেওয়ান এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। মেয়েটাকে কখনো কোনো অনুষ্ঠানে এক শাড়ি দুইবার পরাইনি আমি। এবারের শাড়িটাও হোস্টেলে রেখে এসেছে। আর আমার মেয়ে পুরনো শাড়ি কেন পরবে? টাকার অভাব তোদের? বাড়ির মেয়েকে একটা নতুন শাড়ি এনে দিতে পারছিস না? ঈশান মহা বিপদে পড়ে গেছে। এইসব কি সে বলেছে নাকি? সে এনে দিতে পারবে না এটা বলেছে শুধু। সে এসব বোঝে নাকি? মা, রাগ করছে কেন? আমি বললাম। থাকুক, বলতে হবে না তোর। আমি যাচ্ছি কিনতে। নিহাত কোমরের ব্যথাটা বেড়েছে, আর তোর বাপ চাচারা কেউ নেই বাসায়। নয়নটাকেও নিয়ে গেছে কি এক কাজে, না হলে তোকে বিরক্ত করতাম না। মা রাগ করে উঠে যেতেই ঈশান হাত টেনে বসালো, আবার জড়িয়ে ধরল মাকে। রাগ করছে কেন? আমি যাচ্ছি, তবে তোমাদের পুতুলের পছন্দ না হলে আমার দোষ নেই কিন্তু। রাহেলা দেওয়ান বিজয়ের হাসি হাসলেন। সে জানতো ছেলেটা তার কথা ফেলবে না। ঈশানের হাতের শাড়ি আজকে পরাবে তিথিরকে। দুজনের মধ্যে আগে একটু ভাব ভালোবাসা তৈরি করে দিতে হবে, না হলে হুট করে একে অপরকে মানবে না এরা। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে বেরোচ্ছি। ঘন্টাখানেক লাগবে নিয়ে আসতে, চলবে? রাহেলা দেওয়ান মাথা হেলালেন, চুমু খেলেন ছেলের কপালে। মা উঠে চলে যেতে দুই হাত কপালে ঘষল ঈশান। দ্রুত পায়ে ফ্রেশ হতে গেল। কি যে সমস্যায় ফেলা হয় তাকে, সে শাড়ির কি বোঝে? ফ্রেশ হয়ে বেরিয়ে শার্টটা গায়ে জড়িয়ে বাইকের চাবি হাতে নিয়ে বেরিয়ে গেল। অনিমাকে কি ডাকবে? না থাক, এরা অনেক ঝামেলার মানুষ। তিল থেকে তাল বানাবে, তারপর সবকটা মিলে তাকে উঠতে বসতে টিচ করবে। দরকার কি, তার থেকে নিজেই কিছু একটা পছন্দ করে আনলেই হবে। না পছন্দ হলে নাই। তমা একদম রেডি হয়ে এসেছে, মেকআপের বাকি টাচ আপটা নিশি আপু করে দেবে। ডাইনিং রুমের এসে এদিক ওদিক দেখলো, কাউকে একটা খুঁজছে দু চোখ। তমা, এসেছিস মা? তমা পেছন ফিরে তাকালো। ছোট বউ রিনা দেওয়ান হাতে থালা বাসন নিয়ে রান্নাঘর থেকে বেরিয়েছেন। হ্যাঁ ছোট মা। মার্শাল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। যা ওপরে যা, তিতির তোর ওপর খুব রেগে আছে কিন্তু। এত দেরি করলি কেন? মা বাজারে গিয়েছিল, তুষারটা একা ছিল, মা ফেলে তারপর আসলাম।
ওপরে গিয়ে পুতুলের রাগ ভাঙা গিয়ে, না হলে কিন্তু ঘোরাঘুরি মাঠে মারা যাবে। তমা একগাল হেসে সায় দিল তার কথায়। উপরে যাওয়ার জন্য পা বাড়াতে আবার ফিরে তাকালো। কাউকে খুঁজছিস তমা? তিতির ওপরে। তমা আমতা আমতা করলো খানিক। ছোট মা, আর কাউকে খুঁজছি না তো। নিশিরা সবাই ওপরে, তোর চাচারা অফিসে। ও, আর নয়ন ভাই? ছোট গিন্নির উত্তর দেওয়ার আগেই সাথে সাথে আবার বলল, মানে নয়ন ভাই, রাফি, ঈশান ভাই, ওরা পাঞ্জাবি পরবে না? রাফি তো রেডি হয়ে বসে আছে, দেখ গিয়ে। ঈশানটা কি এক দরকারে বের হলো মাত্র, আর নয়ন অফিসে গেছে। তোমার মনটা খারাপ হলো। আজকের দিনে আবার কিসের অফিস? কোথায় ভাবলো একটু মানুষটার সাথে ঘুরতে পারবে আজকে। এত সুন্দর করে শাড়ি পরলো সে, তাকে দেখাতে। তাকেই তো। তা বলদ লোকটা টের পেলে তো পাত্তাই দেয় না কখনো। এত সুন্দর করে সেজে গুজে ঘুরঘুর করে এ বাড়িতে কখনো চোখ তুলে দেখলে তবে তো টের পাবে। মেজাজটাই খারাপ হয়। তমা মন খারাপ করে উঠে গেল তিথিরের কাছে। দরজায় তমাকে দেখে কুশন ঢেল দিল তিথির। তেতে উঠল এক প্রকার। মহারানীর আসার সময় হয়েছে তাহলে? তমা জানতো এমনই হবে। অসহায় মুখ বানিয়ে দুই হাত বাড়িয়ে এগিয়ে এলো বান্ধবীর রাগ ভাঙাতে। তিথির সেজে গুজে বসে আছে, শাড়ি পরেনি এখনো। রাহেলা দেওয়ান বলে গেছেন শাড়ি আনতে পাঠিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নিশি, নুরি সবাই প্রায় তৈরি। এখন রিশা, রোশনি আর তমাকে রেডি করলেই তিথিরের শাড়ি চলে আসলে জাস্ট শাড়িটা পরাবে, ব্যাস। নয়নের কল ভেসে উঠল নুরির ফোনে। 2 মিনিট কথা বলে তাকালো সবার দিকে। ভাই একটু অপেক্ষা করতে বলেছে, একা বের হতে নিষেধ করেছে, আসছে। তমা মনটা নিমিষেই ভালো হয়ে গেল। যাক, দিনটা মাটি হবে না অন্তত। প্রতি বছর এই দিনে সব কটা মিলে ঘুরতে বের হয়। নয়ন অবশ্য নিয়ে যায়। শাড়ি পরে এমন পরীর মতো বোনদের সে মোটে একা ছাড়তে রাজি নয়। এলাকার বদ কিছু ছেলে পেলের কাজই মেয়েদের পেছনে লাগা। আর যাই হোক, দেওয়ান বাড়ির মেয়েদের তারা অসম্মান করবে না। তারপরেও মেয়েগুলো বড় হয়েছে, সাবধানে থাকা উচিত। আর ভাই হিসাবে এটা তার দায়িত্ব। দোকান থেকে বেরিয়ে বাইকের সামনে এসে দাঁড়ালো ঈশান। সানগ্লাসটা চোখে পড়ল। তাকালো এক নজর হাতের প্যাকেটটার দিকে। লাল টুকটুকে একটা শাড়ি। সে বোঝে না এসবের। তাদের পরিবারের মেয়েরা যেখান থেকে কেনাকাটা করে সেখান থেকেই দামি একটা শাড়ি নিয়েছে সে। শাড়ি না চিনলেও খুব বুঝতে পারছে শাড়িটা দারুণ। বাইকের চাবি লাগিয়ে উঠে বসলো। প্যাকেটটা ছুলালো সামনে। না চাইতেও চোখের সামনে ভেসে উঠল তিথিরের মুখটা। বাচ্চা বাচ্চা মুখ, শরীরটাও পুরো বাচ্চার মতোই লাগে। সে নাকি পরবে শাড়ি, তাও লাল শাড়ি। কেমন লাগবে তাকে? কল্পনায় ভেসে উঠল অপরূপ এক রূপ। খারাপ না বোধ হয়। হাত ঘড়িতে সময় দেখলো একবার, 11:15 বাজে। এরই মধ্যে বেশ কয়েকবার মায়ের ফোন এসেছে। শাড়িটা কিনেছে শোনার পরই ক্ষান্ত হয়েছে সে। জোরে সোরে বাইক ছাড়লো সে। শাড়িটা পৌঁছে না দেওয়া অবধি মাটা তার শান্তি দেবে না। রাহেলা দেওয়ান শাড়িটা নিয়ে তিথিরের কাছে আসলেন, সযত্নে পরিয়ে দিলেন। সুবাহান আল্লাহ, ছেলেটার রুচি আছে। ঘরের বাদ বাকি সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তিথিরের দিকে। জীবন্ত এক পুতুল তাদের চোখের সামনে। সাক্ষাৎ পরি একটা। রাহেলা দেওয়ান জড়িয়ে নিলেন মেয়েকে। ইস, কারণ নজর না লাগুক আমার মেয়েগুলোর। এক গাল হেসে আয়নায় তাকালো তিথি। নিজেকে দেখে নিজেই তাকিয়ে রইল কিছুক্ষণ। এর আগে লাল শাড়ি তার পরা হয়নি। এত সুন্দর লাগবে বুঝলে আগেই পরতো। কে এনে দিল বড় মামনি? কি আর আমার ছেলে। তিথির খুশি হলো। সে জানতো নয়ন ভাই শুনলে এনে দেবে। আর কোনো প্রশ্ন না করে এক এক করে সবাই বের হলো। নুরি জানালো নয়ন ভাই আজ তাদের পার্কের দিকে যেতে বলেছে। সে একটা কাজ সেরে আসছে। একে একে সবাই এসে নামলো ড্রয়িং রুমে। ঈশান সোফায় বসে সকালে নাস্তা করছে, দৃষ্টি তো ফোনের দিকে। সিঁড়িতে পায়ের শব্দে ঘুরে তাকালো। বোনেরা সবাই নামছে। রাফি, রিশা, রোশনি দৌড়ে এলো ভাইয়ের কাছে। মাশাআল্লাহ, আমার বোনগুলোতে এক একটাকে পড়ি লাগছে। ভাইয়া আর আমি
রাফি গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো। ঈশান গাল টেনে ধরলো তার। তুইও কি পরি হতে চাস? হো হো করে হেসে উঠল বাড়ির সবাই। রাফি লজ্জা পেল, মুখ লুকালো ভাইয়ের ঘাড়ে। বারবি আসতে নাম। প্রতি বছর এই দিন তুই একবার হলেও আছাড় করিস কিন্তু। মোটেই না, এবার পড়বো না। ঈশান গলার আওয়াজে ঘুরে তাকালো। একটা হার্টবিট মিস হলো যেন। সবাই নিচে এসে দাঁড়িয়েছে। সবারই নজর সিঁড়ি থেকে দ্রুত পায়ে নেমে আসা এক কিশোরীর পানে। ঈশানের মনে হলো এ এক রাজপরী, লাল টুকটুকে শাড়ি গায়ে জড়ানো। মোটেই বাচ্চা লাগছে না, বরং নারীর শরীরে ছাপ স্পষ্ট ফুটে উঠেছে শরীরে। সম্পূর্ণ এক নারী লাগছে একদম। ভুবন মোহিনী রূপ সে নারীর। খোলা আঁচল এক হাতে তুলে দিল ঘাড়ের উপর, দুই হাতে শাড়ির কুচি ধরল উঁচু করে। এক প্রকার নাচতে নাচতে নামছে যেন, হাত ভর্তি চুড়ি ছনছন করছে। আঁচল তুলে দেওয়ায় উন্মুক্ত ধবধবে ফর্সার লতানো কোমর দৃশ্যমান হলো ঈশানের চোখের সামনে। হাতে থাকা কফির কাপ কেঁপে উঠল। ঈশান চোখ ছড়াতে পারল না। তিথির অস্থির ভঙ্গিতে হাতে থাকা কানের দুল জোড়া বাড়িয়ে ধরল ছোট মার দিকে। লাগিয়ে দাও না ছোট মামুনি, তুমি ছাড়া এই কানের দুল কেউ পরাতে পারে না। ঈশান ঘোর লাগা চোখে দেখল সামান্য কানের দুল লাগাতে না পারার আফসোসে একটা মানুষ কেমন ছটফট করতে পারে। আর সেই কপাল কুঁচকে থাকা অস্থির মুখটা ঠিক কতটা সুন্দর দেখানো সম্ভব। মুখে হালকা মেকওভার করে, তবে পাতলা ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক। চুলগুলো মাঝ বরাবর সিঁথি কেটে খোলা ছেড়ে দেওয়া। রাফির কোলের উপর নড়েচড়ে বসতে ধ্যান ভাঙল ঈশানের। চোখ সরিয়ে নিল তিথিরের উপর থেকে। হ্যাঁ রে বাপ, নয়নটা অফিসে আটকে গেছে। মেয়েগুলোকে একা ছাড়া তোদের বাবা রাগ করবেন, তুই সাথে যা। মায়ের কথায় অন্যদিন হলে না করতো কিনা জানে না ঈশান। আজ না করতে ইচ্ছে হলো না, সাথে সাথেই উঠে দাঁড়ালো। আর চোখে দেখলো একবার তিথিরকে। তিথির কানের দুল পরে বেসিংয়ের আয়নার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভাইয়া পাঞ্জাবি পরবে না? নুরির কথায় মাথা নাড়ালো ঈশান। এসব রং ঢং আমার দ্বারা হয় না। চল বের হ সবাই। ঈশানকে আর কেউ খাটালো না, সাথে যাচ্ছে এই তো অনেক। নিশি নুরি দুজনেই তাকালো রাহেলা দেওয়ানের দিকে। রাহেলা দেওয়ান চোখ টিপল, বাঁকা হাসলো দুফোন। বড় মা যা বোঝাতে চাইছেন বুঝলো দুজনেই। একটু আগেই তিথির আর নিশানের কথাটা বলেছে তাদের দুজনকে। নিশি প্রথমে ভয়াবহ চমকালেও খুশিতে রীতিমতো পাগল প্রায় দুজন। তাদের বারবি বউ হবে, তাও আবার তাদের বড় ভাইয়ের, ভাবা যায়? যদিও নুরি গম্ভীর হয়ে আছে শোনার পর থেকে। নয়ন জানলে কি রিয়াকশন দেবে জানে না সে, বুঝতে পারছে না কিছু। তবে যতটুকু বুঝেছে মোটামুটি হাতের বাহিরে সবটা। দিদা যখন একবার ভেবেছে আর কারোর কিচ্ছু বলার থাকবে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। যা হওয়ার সেটাই হবে। গাড়ি বের করতে এগিয়ে গেলেই চিৎকার করে উঠল তিথির। গাড়িতে যাব না আমরা। তিতিরের চিৎকারে মুখ গম্ভীর করে তাকালো ঈশান। গাড়িতে যাবি না যাবি কিসে? এ রোদে রাস্তা রাস্তায় হাঁটবি? তিথির মুখ পাকালো। উফ, কিচ্ছু জানেন না আপনি ঈশান ভাই। আজকে রিক্সায় ঘুরে মজা, বাইকও চলে। নয়ন ভাই থাকলে এসব ভাবতেই হতো না। কথাটা বলেই ঘুরল নুরির দিকে। আপু, নয়ন ভাইকে কল দাও তো, আসতে বলো জলদি। ঈশানের মেজাজ খারাপ হলো। সব কাজ বাদ দিয়ে এদের রং ঢঙে সাই দিয়ে সাথে বেরিয়েছে, অথচ এখন অন্যজনের নাম জপ করা হচ্ছে। ধমকে উঠল তিথিরের দিকে তাকিয়ে। তোদের না হয় কাজ করবার নেই, কে করলে সেটাও সহ্য হয় না দেখছে। তিথির মুখ ভেঙচি দিয়ে সরে দাঁড়ালো, এগিয়ে গেল রাস্তার দিকে। হাত বাড়িয়ে রিক্সা দাঁড় করালো। একটাতে নিশি, রিশা আর রোশনিকে তুলে দিল, অন্যটাতে নুরি, তমা আর রাফি। তিথির মুখ গোমরা করে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে রিকশায় উঠতেই বুঝতে পারল বাত আছে সে আর ঈশান। মৃদু আর্তনাদ করে উঠল। তবে ততক্ষণে বাকি রিক্সা দুটো অনেকটা পার হয়ে গেছে। তিথির কাঁদো কাঁদো চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে। আজকে মজাটাই গেল জলে। এই লোকটার সাথে এক রিকশায় ঘোর স্ট্যাচু হয়ে সারা রাস্তা বসে থাকা ছাড়া
আর কোনো কাজ থাকবে না নিশ্চিত। তিথির গাল ফুলিয়ে বসে রইল। ঈশান উঠে বসলো রিকশায়। শরীরের ছোঁয়া লাগতেই ছিটকে সরে বসতে চাইলো তিথির। সাথে সাথে রিকশা চলতে শুরু করায় কাত হয়ে গেল অনেকটা। ঈশান দ্রুত হাতে জড়িয়ে ধরল কোমর। উন্মুক্ত কোমরে পুরুষালীর ঠান্ডা হাতের ছোঁয়ায় শিরশির করে উঠল পুরো শরীর, কেঁপে উঠল পুরো। এত নড়াচড়া না করে চুপচাপ বসে থাকা যায় না? তিথির ঈশানের ধমকে কিছু বলল না, বলতে পারল না আর কি। সে তো শ্বাস আটকে বসে আছে। ঈশান এখনো হাত সরায়নি কোমর থেকে, বরং আরো টেনে কাছে এনে বসালো। ছোট্ট সিটে স্বাস্থ্যসম্মত শরীরে ঈশানের সাথে বসতে তিতিরকে মোটামুটি গায়ে গা লাগিয়ে বসতে হলো। এক বিন্দু দূরত্ব নেই। তিতির রোবটের মতো সোজা হয়ে আছে, শরীর শক্ত করে। ঈশান ভাই, ঈশান কপাল কুঁচকে তাকালো তিতিরের দিকে। তোতলাচ্ছিস কেন? আপনার হাতটা। ঈশান বুঝতে পারলো এতক্ষণে। ঝট করে সরিয়ে নিল হাতটা। সাথে সাথে তিথির আবার ভারসাম্য হারালো খানিকটা। তবে এবার তিতির নিজে খামচে ধরল ঈশানের ওড়ো। ঈশান বুঝলো মেয়েটার অসুবিধা। চেপে বস, হাতটা ধরে রাখ, পড়ে যাবে। তিথির নিজেও বুঝলো সেটা। খানিক সময় দ্বিধা করলো। কাপা হাতে জড়িয়ে ধরলো ঈশানের বা হাতটা। ফুল ফুটুক আর না ফুটুক, আর বসন্ত কথাটার সাথে আশেপাশের পরিবেশ একদম মিলে যাচ্ছে। গোটা রাস্তায় লাল হলুদ শাড়ি পাঞ্জাবি পরে জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রেমিক প্রেমিকারা হেঁটে যাচ্ছে। রাস্তায় সারি সারি ফুলের দোকান, উপচে পড়া ভিড় সেসব দোকানে। আবহাওয়া স্বয়ং আজ এসবে স্বাদ দিচ্ছে। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস বইছে। আশেপাশে ফুলের ঘ্রাণে মোমো করতে পুরো। এসবের সাথে পাল্লা দিয়ে দোলা দিচ্ছে দুটো মানব মনে। শিহরণ বয়ে যাচ্ছে পুরো শরীর জুড়ে। এই স্পষ্ট ধরন মানুষ চোপড়ে নতুন। তিথির এক হাতে আষ্টে পিষ্টে ধরে আছে ঈশানের হাতখানা। প্রথমে খেয়াল না হলেও একটু পর ঈশান টের পেল কারোর একজনের হৃদস্পন্দনের দুকদুকানি। বোধগম্য হতে খানিক সময় লাগলো। বিষয়টা মাথায় খেলতে নিজেই মাথার ভিতর খানিক ফাঁকা হয়ে গেল বোধহয়। সাথে জোরালো হলো এবার নিজের হৃদয়ের ঝড়। তিথির হাত জড়িয়ে থাকায় ঈশানের বাহু সম্পূর্ণ হাতে তিথিরের বক্ষ জোরে বা পাশের উপর, যেখানটায় নরম অংশের নিচে ঝড় তুলছে হৃদয়খানা। ঈশান চাইলেও পারছে না হাতটা সরিয়ে নিতে। মেয়েটা কি বুঝতে পারছে না ঈশানের হাতের অংশ তার শরীরের কোন অংশের উপর? পারছে নাকি? তিথির রীতিমতো ঘামছে, ছেড়ে দিলেই পড়ে যাবে সে। এর আগে কখনো রিকশায় উঠে এমন অবস্থায় পড়তে হয়েছে বলে মনে তো পড়ে না। দুই একবার নয়ন ভাইয়ের সাথে উঠেছে। নয়ন ভাই এতটা স্বাস্থ্যবান না হওয়ায় স্বাভাবিক দূরত্বেই বসতে পেরেছে দুজন। তাছাড়া কই কখনো তো নয়ন ভাইকে ছুলে এমন অনুভূতি হয়নি। ভাইয়ের হাত ধরতে আনেজি হওয়ার কথা তো নয়। ঈশানও তো ভাই, তাহলে আজ এমন হচ্ছে কেন তার সাথে? রাস্তার ঝাঁকিতে এক প্রকার যাতা অবস্থা দুজনে। রিকশায় এসে গন্তব্যে থামতে হাঁপছালো দুজনে। ঈশান নামলো। ভাড়া মিটিয়ে খেয়াল করলো তিথিরকে। তিথির তখন শাড়ি ঠিক করে নামার প্রস্তুতি নিচ্ছে। ঈশান হাত বাড়াতেই চমকে তাকালো তিথির। ঈশান ভাই তাকে ধরে নামাবে। হা করে তাকিয়ে না থেকে হাতটা ধর। আমি একাই পারবো। অযথা কথা না বাড়িয়ে যা বলছি কর। শাড়ি পেঁচিয়ে পড়ে গেলে কোলে করে ঘুরবো তোকে নিয়ে। ঈশানের ধমকে আর কথা বাড়ালো না তিথির। কাপা হাতটা বাড়িয়ে দিল ঈশানের দিকে। সযত্নে নামালো তাকে। নিশি নুরিরাও নেমে দাঁড়িয়ে আছে একটু দূরে। নিশি তাগাদা দিয়ে সব কটাকে নিয়ে ঢুকালো পার্কে। তিথির আহত চোখে তাকিয়ে রইল সেদিকে। আজকে এই লোকের পাল্লায় পড়ে সব মজাই নষ্ট। এর সাথে সাথে চলা মানে তিথিরের আরো একটা কারণে মনটা খারাপ। তার হাতে পায়ে কোথাও ফুল নেই, মানা যায়। ঈশানকে বলবে সে, কিন্তু সাহস পাচ্ছে না। হঠাৎ হাতটা চেপে ধরলো ঈশান। হাঁটা ধরলো তিতিরকে নিয়ে। তিতির চমকে তাকিয়ে আছে, একবার ঈশানের মুখের দিকে, একবার হাতটায়। ঈশান ভাই, বল। একটা জিনিস লাগতো। কি? ফুল। ফুল দিয়ে কি কাজ? ওই দেখুন না, সবাই মাথায় হাতে পড়েছে। সবাই পড়েছে বলে তোকে পড়তে হবে? দিন না প্লিজ। আমি ফুল টুল কিনতে পারবো না।
চুপচাপ সাথে হাঁট। তিথিরের মন খারাপ হলো, হাত ছাড়িয়ে নিল ঈশানের থেকে। ঈশান বিরক্ত চোখে তাকালো। কি সমস্যা তিতির? বললাম তো ঝামেলা না করে রাস্তা পার হব, চল। তিতির ফুঁসে উঠল। আমি নয়ন ভাইয়াকে কল করব। ভাইয়া থাকলে আমাকে মুখ ফুটে বলতেই হতো না, কখনোই বলতে হয়নি। ঈশানের ইচ্ছে হলো থাপ্পড় মারতে মেয়েটার গালে। সারাক্ষণ তার সামনে অন্যের নামে তফসিল পড়বে। অসহ্যকর একটা মেয়ে, কিছু বলতেও পারছে না। নেহাত বাহিরে এসেছে তাই। তাছাড়া পরে এসেছে শাড়ি, তাকানো যাচ্ছে না, পারছে না তাকাতে সে। তাকালে ভুলে যাচ্ছে আশেপাশের সব কেমন খোলা হয়ে আসছে সামনের ওই লাল শাড়ির নারীটা ছাড়া। এ বড় কঠিন অত্যাচার। বসন্তের বিকেলগুলো এমনই হয়। হঠাৎ হাওয়ায় বুকের ভিতরে অকারণে এক নরম উষ্ণতা ঢুকে পড়ে। জানালার ফাঁক গলে ঢুকে আসা বাতাসে শিউলি নেই, কদম নেই, তবুও অদ্ভুত এক ফুলের গন্ধ লেগে থাকে। তিতির বিছানায় চুপ করে শুয়ে আছে, বিশাল খোলা চুল বালিশের উপরে ছড়িয়ে, কিছুটা এলোমেলো, অবহেলায় আর কিছুটা অজানা স্বীকারোক্তি দিতে চাইছে। চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথার মধ্যে হাজার একটা চিন্তা ভাবনা ঘুরে ফিরে আসছে। আজকাল কিছু একটা অন্যরকম হচ্ছে তার সাথে। হঠাৎ করেই কারোর কণ্ঠ ভেসে ওঠে। কেন সাধারণ কথা অকারণে বিশেষ মনে হয়? আর কোনো হাসি বারবার মনে পড়ে। তিথির বাহিরে তাকায়। জানালার বাহিরে আম গাছের কচি পাতাগুলো বাতাসে কেঁপে কেঁপে উঠছে। বসন্ত বোধহয় এমনই, অকারণে মন খারাপ করে দেয়, আবার অকারণেই হাসায়। তিথি চোখ বন্ধ করে, ভাবতে চায় না কিছু সে, তবু ভাবনা আসে। সে যদি এখন হঠাৎ পাশে বসতো, চুলে হাত রাখতো, না কিছুই না, শুধু বসতো খানিকক্ষণ নিঃশব্দে, কেমন হতো তবে? বাহিরের বসন্ত গাছে গাছে নতুন পাতা আনে, আর ভিতরের বসন্ত মানুষের মধ্যে অচেনা অপেক্ষা। সে দীর্ঘশ্বাস ফেলে। কেন হচ্ছে এমন? বসন্তের দোষ? কিন্তু কেন যেন আজ পৃথিবীটা একটু বেশি সুন্দর লাগছে। সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে। আকাশের নীল গাঢ় হয়ে বেগুনের দিকে ঝুঁকে পড়ে। দূরে কোথাও কোকিল ডাকছে। বসন্তের দিনগুলো এমনই, আলো নিভে গেল, মনের এই উদাস অনুভূতি নিভতে চায় না। তিতির এখনো বিছানায় শুয়ে আছে, মনটা অস্থির হয়ে আছে। কাত হয়ে শুই, চুল গুছিয়ে আবার এলোমেলো করে, নিজের ভেতরকার অস্থিরতাকে বোঝার চেষ্টা করে। সে উঠে জানালার কাছে দাঁড়ায়। বাইরে কৃষ্ণচূড়ার ডালে কচি পাতা বাতাসে দুলছে। মনে হয় গাছটাও যেন নতুন কিছু শুরু করতে চাইছে আজকাল। প্রকৃতি তাকে অকারণে উদাস করে দেয়। চোখের সামনে ভেসে ওঠে আজকে সারাদিন ঘটে যাওয়া সবকিছু। বসন্তের বাতাসে তাকে ছুঁয়ে দিল, চোখের আড়াল করেনি এক মুহূর্ত। নিজ হাতে ফুল কিনে মানুষটা গুজে দিয়েছে খোপায় হাতে, হাঁটু গেড়ে বসে ঠিক করে দিয়েছে তার শাড়ির কুচি, ধরে রেখেছে হাত। দীর্ঘশ্বাস ফেলে তিথির। সে খুব ভালো করে জানে ঈশান ভাই এগুলো সব শুধু দায়িত্ববোধ থেকেই করেছে, কিন্তু তার ছটফটে মন সেটা মানলে তবে তো। সে যে সকালে রিকশায় ঈশানের ছোঁয়া অনুভব করে বুকের ভিতরে বাঁ পাশের অঙ্গটা বিদ্রোহ শুরু করেছিল, সেটা থামেনি, বরঞ্চ আজ সারাদিনে ঈশানের যত্নে সেটা আরো 3 গুণ বেড়েছে। শীতল বাতাসে শরীর শিউরে উঠল। জানালা বন্ধ করে আলতো হাতে চুলগুলো গুছিয়ে খোপা করে এসে বসলো বিছানায়। ফোন হাতে নিল। 2 দিন হলো রাহাত ভাইয়ের কোনো খবর নেই। অবাক হওয়ার বিষয়, তার থেকেও অবাক হওয়ার বিষয়, তার এই 2 দিনে রাহাতের কথা সত্যি মনে পড়েনি। এখন রাহাত ভাইয়ের ফেসবুক আইডির সামনে না পড়লে বোধহয় এখনো মনে পড়তো না। অথচ উঠতে বসতে চোখের সামনে ওই বিটকেল লোকটার মুখ ভাসছে। আজ সারাদিনই তো। যত্নটা শুধু তিথিরে চোখে পড়ছে কেন? হাজার একটা বকা যে দিয়েছে, কয়েকবার যে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছে, মাঝ রাস্তায় রেখে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, কই সেগুলো তার মনে পড়ছে না কেন? কি মুসিবতে পড়ল সে? দিনের আলোয় নিভে ধরনের বুকে আধার নেমেছে। ঈশান বন্ধুদের সাথে স্থানীয় এক ক্যাফেতে বসে আছে, ছোটখাটো ক্যাফে।
মফস্বলের দিকে যেমন হয় আর কি। কফি নিয়ে এলো দোকানের পুচকে রতন। ঈশানদের দেখে 32 পাটি দাঁত বের করে হাসলো। ছেলেটা ঈশানদের দারুণ ভক্ত। ওরই বাবার দোকান এটা। সেই ছোটবেলা থেকেই বাবাকে সাহায্য করে। ঈশানরা কলেজে থাকাকালীন এখানে এসে আড্ডা দিত, গিটার বাজাতো, গান গাইতো। ওর সেগুলো বড্ড ভালো লাগতো। ঈশান ভাই, আপনারা আইছেন? আমি ভাবছি আর আইবেন না এনে। ঈশান ভ্রু নাচালো। কেন আসবো না? রতন একে একে সবাইকে চা কফি তুলে দিতে লাগলো। মুখটা সিরিয়াস বানিয়েই বলল, এখন সবাই শহরে থাকেন, বড় বড় হোটেলে খান, এনে কি আর আইবেন? তাই আর কি। অনিমা কান টেনে ধরলো রতনের, টেনে এনে বসালো পাশের চেয়ারটায়। বড় মানুষের মতো কথা শিখেছিস। বড়লোক তো আমরা সবসময় ছিলাম, শহরে যাওয়ার আগেও। তখন আসেনি এখানে। রতন বিজ্ঞের মতো মাথা ঝাঁকালো। আইছেন তো? তয় মেলা দিন হইল তো আহেন না কেউ। অনিমা রতনের চুলগুলো এলোমেলো করে দিল। বড় হ, বুঝবি। চাকরি বাকরি, কাজকর্ম, সংসার কতটা দায়িত্ব। সারা জীবন চাইলেও একরকম থেকে যাওয়া যায় না। রতন মাথা নাড়ালো। ঈশান সিগারেট ধরালো। ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই স্কুলে যাস না কেন? এখানে কি? রতন চোরের মতো কাচুমাচু করলো। আসলে ভাই, কি সমস্যা? রতন মাথা নামিয়েই ফেললো। বাপজান অসুখ, আমার পরীক্ষার টাকা জমা দেওয়া লাগবো। একলা মা কাম করে সংসার চালাইতে পারে না, আমার বসানো লাগে দোকানে। তো এই দেখেন আমি পড়ি, এই যে বই আনছি, কাস্টমার না থাকলে বইয়া বইয়া পড়ি। কথাটা বলে এক গাদা বইয়ের দিকে ইশারা করলো রতন। আর বড় আপা বলছে পড়তে যাইতে, কিন্তু দোকান খুইলা গেলে লস হইয়া যায়। বড় আপা মানে যে নিশিকে বোঝালো সেটা ওরা বুঝলো। এলাকার দেওয়ান বাড়ির প্রভাব কোনায় কোনায়। এই যেমন এই দোকানের জমিটাও ঈশানের দাদুর দান করা। ঈশান মুখটা গম্ভীর করে বলল, টাকা দরকার বলিসনি কেন? রতন দাঁতে জিভ কাটলো। আব্বাই বলছে আপনারা মেলা সাহায্য করছেন, জমি দিছেন, দোকান কইরা দিছেন, বাড়ি কইরা দিছেন। এত কিছু দেওয়ানোর পরও যদি আমরা চালাইতে না পারি, এটা খারাপ দেখায়। ঈশান পকেট থেকে টাকা বের করলো, গুজিয়ে দিল রতনের হাতে। এটা রাখ এখন, বেশি আনানি আজ, পরে আবার দেব। কাল স্কুলে যাবি, ফি দিয়ে আসবে। কাল বিকেল থেকে তোর বড় আপার কাছে পড়তে যাবি, জলিল চাচাকে ডাক্তার দেখাবি, আর বাকিটা তোর মায়ের হাতে দিবি। মনে থাকবে? এটা আমার আদেশ, না মানলে খবর আছে তোর আর তোর বোঝ তার বাপের। রতন ছলছল চোখে মাথা নাড়ালো। দেওয়ান বাড়ির মানুষগুলোর জন্যই এই গ্রামের অসহায় মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। রতন উঠে যেতেই নিজেদের আড্ডায় মন দিল ওরা। সাজিদ অনিমাকে চোখে চোখে কিছু একটা ইশারা করতেই নড়ে চড়ে বসলো সে। ঈশান, আমার একটা ভাই আছে, খালাতো আর কি। দারুণ ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খালাম্মার বিয়ের জন্য মেয়ে খুঁজছে। তোর তো এতগুলো বোন। ঈশান কিছু বলল না, কফিতে চুমুক দিতে দিতে তাকিয়ে রইল। নিয়াজ বড় বড় চোখে তাকালো। এ মেয়ে আবার বলে কি? ঈশান আসার আগেই বলল, ঈশানের দাদি যা যা বলেছে তাকে, সেটা তো তিতিরকে বিয়ে করার কথা। তারা তো এখন মিশনে থাকবে তিথি আর ঈশানকে নিয়ে। এখানকার বোনদের কথা উঠলো কোত্থেকে? নিয়াজ হালকা করে পায়ে ধাক্কা দিল অনিমার। অনিমা পাত্তা দিল না তাকে। ইয়ার কি না দোস্ত, বিশ্বাস কর, ভাইটা আমার হাজারে এক পিস। এই তো পরশু তার চাকরির খবর এসেছে। সে অবশ্যই এখন একটু বাইরে আছে দরকারে, আমার খালাকে নিয়ে। নিয়াজ ঘামছে রীতিমতো। দেওয়ান বাড়িতে বিয়ের কথা হলে নিশ্চয়ই আগে নিশির বিয়ের কথাই উঠবে। মেয়েটাকে ঝামেলাটা না পাকাতে চাইছে। ওদিকে ঋতু, নাইম, সাজিদ সবাই বুঝতে পারছে নিয়াজের অস্থিরতা। সাথে অনিমা যে একটু প্ল্যান করে নিয়াজকে এমন খেপানোর জন্যই অন্যভাবে কথাটা শুরু করেছে, সেটা সবাই বেশ ভালোই বুঝতে পারছে। মিটিমিটি হাসছে সবাই। অনিমাটা না সারাক্ষণ মজা করে ভয় দেখাতে থাকে নিয়াজকে। নিশি আর নিয়াজের প্রেম অনেক বছরের। নিশি এবার অনার্স ফাইনাল ইয়ার। প্রেম শুরু বোধ হয় সে যখন এসএসসি দেবে। নিয়াজরা তখন অনার্স সেকেন্ড ইয়ারে। তবে ঈশানটার ভয়ে শান্তিমতো প্রেম করতে পারলে তবে তো।
সারাক্ষণ তো ধরা পড়ার ভয়ে জানটা হাতে নিয়ে ঘুরতে হতো। শালা কখন জানি আবার খুন করে ফেলে। নিয়াজ মুখ ভার করে বসে রইল। হঠাৎ তোর আমার বোনদের নিয়ে পড়লি কেন বলতো? কি আশ্চর্য, চোখের সামনে বন্ধুর এতগুলো সুন্দরী বোন থাকলে দূরে নজর যাবে কেন? ঈশান গম্ভীর মুখে কফিতে চমক দিল। এক নজর দেখলো বন্ধুদের, সব কটা হা করে তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। নিশিটার সামনে ফাইনাল এক্সাম, এখন বিয়ে শাদী নিয়ে এগোতে চাচ্ছে না। অনিমা মুখের সামনে অদৃশ্য মাছি দাঁড়ালো, মাথা নাড়ল দুদিকে। নিশি নয়। ঈশান মুখ তুলল, কপাল কুঁচকে বলল, নুরি, ওকে দেবো মা, ও তো আরো ছোট, নিশির আগে সম্ভব নয়। অনিমার চোখ মুখ শুকিয়ে ফেলল। বাকিরা অনিমার অভিনয়ে পারছে না শব্দ করে হেসে ফেলতে। নিয়াজ এতক্ষণে শ্বাস নিচ্ছে যেন। অনিমা যে তাকে জ্বালানোর জন্য অত রং করে কথাটা বলেছে তা সে এখন স্পষ্ট বুঝতে পারছে। মুখটা হাসি হাসি হয়ে গেছে তার। অনিমা মুখ যথাসম্ভব সিরিয়াস রাখলো, 2 হাত টেবিলে রেখে ভারী গলায় বলল, মানে ঈশান, নুরিও নয়? ঈশান চট করে তাকালো একবার অনিমার দিকে, তারপর বাকি সবার দিকে চোখ বুলালো। সাজিদ ঈশানের দিকে তাকিয়ে মাথা নাড়ল। অনিমার চেয়ারটা এগিয়ে দিয়ে আর একটু কাছে গিয়ে বসলো ঈশানের, গলা নামিয়ে অবলীলায় মিথ্যাটা বলেই বসলো, আমার ভাইয়ের জন্য আমি তিতিরের কথা ভাবছিলাম। হোয়াট ননসেন্স। ঈশান এক প্রকার চেঁচিয়ে উঠল। অনিমা 2 হাতে থামানোর ভঙ্গিতে বলল, শেষ করতে দিবি তো আগে নাকি? যেখানে নিশি নুরির বিয়ের কথা ভাবছি না, সেখানে তিতির তো বাচ্চা। কোথায় বাচ্চা? 20 বছরের মেয়েকে বাচ্চা বলা যায়? ওর বয়সে গ্রামের বাকিদের দেখ, বিয়ে করে 2-3 বাচ্চার মা হয়ে বসে আছে। স্টপ ইট নিয়াজ। ঈশানের ধমকে চুপ করে গেল নিয়াজ। অনিমার দিকে তাকালো একবার। অনিমা মাথা নেড়ে চুপ করতে বলল, দেখ ঈশান, তিতির বাচ্চা মানলাম, বয়স হলেও বাচ্চা মা আছে, কিন্তু আমার ভাইটা তো ম্যাচিওর, এটা তো পারফেক্ট। আসলে আমার ফোনে ছবি দেখিয়েছিল তো, ও দারুণ পছন্দ হয়েছে দিদিকে, জাস্ট পাগল করে ফেললো আমাকে। তো পাগলি হতে বল তাকে, সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওর বয়স নাকি অন্য কিছু? কি অন্য কিছু? বয়সে ও ছোট এখনো, তাছাড়া বড় বাড়িতে কতজন রয়েছে দেখেছিস? তো আমি কখন বললাম যে ওকে এখনই বিয়ে করে নিয়ে যাবে? জাস্ট ঠিকঠাক এঙ্গেজমেন্ট করিয়ে। পসিবল না, নিষেধ করে দে, তোর এসব চিন্তা ভুলে যা। অনিমা বাঁকা হাসলো। বেশ, তুই যা বলার পর আমি দিদার সাথে আর আঙ্কেলের সাথে কথা বলবো। আমার ভাই খুব সিরিয়াস আর একদম পারফেক্ট। তোদের ফ্যামিলির সাথেও, তিতিরের সাথে তো অবশ্যই। আমার বিশ্বাস না করবে না তারা? ঈশান তপ্ত চোখে তাকালো অনিমার দিকে। বাকিরা ভয় পেল খানিকটা। অনিমার মধ্যে ভয়ের ছিটে ফোঁটা দেখতে পাওয়া গেল না, যদিও সে আপন মনে কাটলেট চিবোতেই লাগলো। দেখি অনি, না করলাম তো আমি নাকি? কি সমস্যা তোর ঈশান? বারবার তো বলছি, তোদের তো সমস্যা হলে ওকে তুলে নিয়ে যেতে নিষেধ করবো। জাস্ট কাবিনটা করিয়ে রাখবে, নিশি নুরির বিয়ের পর ওকে তুলে নেবে, সমস্যা তো দেখছি না। আমি দেখছি অনেক সমস্যা, এই বিয়েটা সম্ভব নয় এখন। ঈশান শব্দ করে চেয়ার ঠেলে উঠল। মুখটা কেমন লাল হয়ে আছে, রেগে গেছে বোঝা যাচ্ছে। অনিমা এটাই চাচ্ছিল। মনে মনে খুব হাসলো। ঈশান ঘুরে চলে যেতেই টেনে ধরলো সবাই। রাগ করছিস কেন ভাই? আচ্ছা, যা, বলবো না তোর বোনের বিয়ের কথা। আমার ভাইকে চুপচাপ অপেক্ষা করতে বলবো আরো 10 বছর, চলবে? ঈশান চোখ রাঙিয়ে তাকালো আবার অনিমার দিকে, তবে চলে গেল না, বসলো চেয়ারে। হাসি ঠাট্টায় পাট চুকলো যখন। নায়েম ব্যস্ত ভঙ্গিতে চোখে মুখে অবিশ্বাসের একরাশ ছাপ নিয়ে কারোর সাথে ফোনে কথা বলে এসে বসলো আবার। নিয়াজ কাঁধে হাত রাখলো। কে কল করেছিল? তেমন কেউ না। হ্যাঁ রে ঈশান, রুষা আর কল করছিল তোকে? ঈশান দুদিকে মাথা নাড়ল, তার মানে করেনি। নাইম চায়ে চমক দিল, উদাস গলায় বলল, তাহলে করবে হয়তো। সবার মুখের দিকে তাকালো নাইমের। এইটা কেন মনে হচ্ছে তোর? সাজিদের কথায় নির্বিকার চোখে তাকালো নাইম। জানি না। বাকিরা কিছু টের পেল হয়তো, কথা বাড়ালো না আর। তবে অনিমায় আবার কাঁধে হাত রাখলো ঈশানের। নাকি স্যার, রুষার বিয়েটা কিন্তু ফাস্ট,
কিছু বিষয় আছে তুই হয়তো জানতে ইন্টারেস্ট নোস, তাই আমরাও জানাতে চাই না। ইভেন তুই জানতে চাইলেও বলবো দরকার নেই। কি বলতে চাচ্ছিস বুঝতে পারছি না, ক্লিয়ারলি বল। অনিমা কিয়ত পরিমাণ চুপ থাকলো, চোখ এদিক সেদিক সবার দিকে তাকালো। সবাই অনেকটা অসহায় মুখে তাকিয়ে আছে ওদের দিকে। কিছু একটা আছে যেটা সবাই জানে, ঈশান জানে না শুধু। ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। তেমন কিছু নয়, শুধু বলবো সামনে যা হবে সেদিকেই থাকবে, কেমন? পিছনে ফিরতে যাবে না কিন্তু। ঈশান হাসলো, আয়েশি ভঙ্গিতে হেলান দিল। ঈশান আরশাদ কখনো অতীত নিয়ে মাথা ঘামায় না। তার লাইফে এমন কোনো মিস্টেক নেই যার জন্য তার পেছনে হাঁটতে হবে। ডোন্ট ওয়ারি। অনিমা মলিন হাসলো, মনের মধ্যে অন্য একটা কথা ভেসে উঠছে। শুধু তাই নয়, এখানে উপস্থিত সবারই, ঈশান বাদে। ঈশানটা বড্ড রাগী, সে জানতে পারলে কিভাবে রিয়েক্ট করবে কে জানে। তাছাড়া কি দরকার খারাপ মানুষের করা খারাপ কাজের খারাপ স্মৃতি বয়ে বেড়ানো। রুষাকে ঈশানের কাছে ঘেঁষতে দেবে না, কিছুতেই না। অনিমা দীর্ঘশ্বাস ফেলে তাকালো ঈশানের দিকে। সবার সাথে কি সুন্দর গল্প করছে ছেলেটা, বড্ড মায়া হলো তার। ঈশানটার জন্য সে আর সাজিদ আজ একসাথে, না হলে এই জীবনে ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার নিজের করে পাওয়ার ভাগ্য তারই হতো না। ভাইয়ের দায়িত্ব পালন করে এসেছে আজীবন ঈশানটা, শুধু তার জন্য নয়, তাদের সবার জন্য। তিথিরটা লক্ষ্মী একটা মেয়ে। রুষার থেকে পিছু ছাড়াতে যদি তিথিরের সাথে জোর করে হলেও দিদা ঈশানের বিয়ে দেয়, সে কোনো ক্ষতিই দেখছে না, বরং কাজটা দ্রুত করে ফেলতে হবে। কারণ বিশ্বাসঘাতক মিথ্যাবাদীদের ছলনা ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। নয়ন ভাই, নয়ন গার্ডেনে বসে অফিসের কিছু ফাইলপত্র দেখছিল। সে আর ঈশান দুজনেই ঠিক করেছে নিজেদের বিজনেসে জয়েন করবে। বাবা চাচাদের বয়স হয়েছে, তারা একা আর কত দিক সামলাবে সব। মাস্টার্সের রেজাল্ট বেরিয়ে গেছে, আর যেহেতু ঈশান নিজেই চাইছে জয়েন করতে, তার আর একা একা প্রেশার লাগবে না। দুই ভাই মিলে ঠিক সামলে নেবে। মেয়েলি গলায় আওয়াজে পেছন ফিরে তাকালো নয়ন। তমা দাঁড়িয়ে আছে, হাতে টিফিন বক্স। নয়ন সহাস্য ডাকলো তাকে। কিরে টমটম, এদিকে আয়। তমা গাল ফুলালো, কত সুন্দর তার নামটা। তাছাড়া আরো কত নামেই তো ডাকা যায়, জান, আত্মা, কলিজা। তা নয় টমটম, এটা কেমন নাম? আমার একটা সুন্দর নাম আছে নয়ন ভাই, নাম ধরে ডাকবেন, উল্টাপাল্টা নামে ডাকবেন না প্লিজ। নয়ন হাসলো। কি জানি নাম তোর? নুসাইবা তমা। শ্, এটা কোনো নাম? এর দেখি টমটম, দেখ কি সুন্দর নাম। তোমার মুখটা পানসে করে রইল। গটগট করে এসে বক্সটা বাড়িয়ে ধরলো নয়নের দিকে। নয়ন মাথা তুলে তাকালো, বাড়ানো বাটিটা হাতেই নিল। কি এটাই? খুলে দেখুন। বোমটম নেই তো? এখনই পালাবি না তো আবার? থাকলেও পালাতাম না। মরার শখ বুঝি আপনার সাথে। মানে? তমা এবার মুখটা কাচুমাচু করে ফেললো। মুখ ফসকে কি সব বলে ফেলছিল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, কিছু না, মজা করলাম। খুলুন না ভাটিটা, মা গাজরের হালুয়া বানিয়েছে, তাই পাঠিয়ে দিলেন। নয়নের চোখ চকচক করে উঠল। গাজরের হালুয়া এই বাড়িতে একমাত্র তারই পছন্দ। আর তমার মায়ের হাতের হালুয়া জাস্ট অমৃত। সে ছোটবেলা থেকে নয়নের পছন্দ। আজ অব্দি যতবার সেটা বানায় তার জন্য নিয়মিত পাঠিয়ে দেয়। নয়ন মুখে তুলে নেয় এক চামচ, আবেশে চোখ বুঝে নেয়। চাচির হাতের রান্না মাশাআল্লাহ। তমা মুগ্ধ হয়ে দেখে মানুষটার খাওয়া। বসে বেতের চেয়ারটায়। নয়ন এক মনে খেয়ে যাচ্ছে। তমা মাথায় হাত রেখে ঘোর লাগা চোখে দেখে যাচ্ছে। ইস, মানুষটা কবে বুঝবে তার মনের কথা? সে পুষ্প কাল থেকে ঘুরঘুর করে পিছন পিছন, একটুও কি টের পায় না? লোকটা মহাবোকা। সে নাকি বোন। কে বলেছে সবাইকে বোন হতে হয়? বোনের নজরে কেন দেখতে হবে? অন্য নজরেও তো দেখা যায় নাকি? তমার হঠাৎ চোখ গেল দোতলার বারান্দায়। রেলিংয়ে দুই হাত ভর দিয়ে বাঁকা হেসে কুটি কুটি হচ্ছে তিথির। তমার তাকাতে হাত দিয়ে দুজনকে ইশারা করে চোখ মারল সে। তমার লজ্জায় লাল হয়ে গেল, ফট করে উঠে পড়ল। নয়ন মাথা তুলল তার দিকে। কিরে, বাটিটা নিয়েই যায় একেবারে।
আপনি খান নয়ন ভাই, আমি একটু তিতিরের কাছ থেকে ঘুরে আসি, যাওয়ার সময় নিয়ে যাব। বলেই তমা আর দেরি করে না, বাড়ির ভিতরে চলে আসে। তিথিরের রুমে আসতেই তিথির তাকে দেখে খিলখিল করে হেসে ফেলে। তো ভাবিটি ননদের কথা ভুলে গেলে চলবে? হুম হুম। তমা ছুটে এসে মুখ চেপে ধরল তিথিরের। হায় খোদা, মেয়েটা বলে কি? বাড়ি ভর্তি মানুষ কিস কিস করে সারাক্ষণ, কখন কার কানে চলে যায় আল্লাহ মালুম। সর্বনাশ হয়ে যাবে তখন। চুপ কর বোন, কেউ শুনলে কেলেঙ্কারি। তিথির হাত ছাড়িয়ে নিয়ে লাফিয়ে উঠল বিছানায়, হাতের সাহায্যে মাইক বানানোর ভঙ্গি করে ধরল মুখের সামনে। শোনো শোনো শোনো, এই বাড়ির ছোট বউ এই মুহূর্তে। কথাটা শেষ হতে দিল না তমা, আবার গিয়ে টেনে ধরল তিতিরকে বিছানায়। এক প্রকার মারামারি লেগে গেল দুজনের। হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে দুজনের। হাত পা ছড়িয়ে বিছানায় শুয়েছে দুজন। আমার ভাইটাকে বলে দিবি কবে? হুম, কতদিন আর লুকিয়ে লুকিয়ে চাচির কথা বলে নিজে রেঁধে খাওয়াবে? তোর ভাইটা একটা হাতারাম, কিচ্ছু বোঝে না। খবরদার আমার ভাইকে নিয়ে উল্টাপাল্টা বকবি না। বউ হতে চাও, আবার বিয়ের আগে ননদের কাছে বরের নিন্দা করো, এটা তো ঠিক নয়। তিতিরের কপট হুমকিতে তমাও হেসে ফেলল। আর কতদিন এমন করে থাকবো বলতো ননদিনী? যতদিন তুমি মুখ ফুটিয়ে ভালোবাসি না বলো। মাগরিবের ওয়াক্ত শেষ হয়েছে, আশপাশ ঘোর অন্ধকার। মফস্বলে এই সময় থেকে পথে ঘাটে মানুষের চলাচল ধীরে ধীরে কমতে থাকে। এখানেও তার ব্যতিক্রম নেই। দু একটা সাইকেলের শব্দ পাওয়া যাচ্ছে, বা কখনো দু চারজন মানুষ বাজারঘাট করে গল্প করতে করতে ফিরছে। তবে সব থেকে বেশি যেটা শোনা যাচ্ছে সেটা আপাতত ঝিঝি পোকার ডাক। বাহিরে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, সামনে রমজান মাস। দেওয়ান বাড়িতেও একই রকম পিনপতন নীরবতা বিরাজ করছে এই মুহূর্তে। সবাই এখন চন্দ্রা দেওয়ানের ঘরে জড়ো হয়েছে। বাড়ির কেউ বাদ নেই, শুধু ঈশান আর নয়ন ছাড়া। ওদের আসার অপেক্ষায় করছেন বোধহয় বৃদ্ধা। কেন ডাকা হয়েছে সেই কারণ অজানা সবার কাছে। জরুরি তলব করা হয়েছে। সবাই জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাচ্ছে একে অপরের দিকে। তবে এর মধ্যে দুজন মানুষ নির্বিকার বসে আছে। তারা বোধহয় আন্দাজ করতে পেরেছেন, বোধহয় নয়, সত্যিই জানেন ওনারা। বাকি সবাইকে ডাকার আগে ওনাদের দুজনকে বেশ কয়েকবারই ডাকা হয়েছে এই ঘরে। তারা হলো রাইসুল দেওয়ান এবং রাহেলা দেওয়ান। তবে তাদের মা এত তাড়াহুড়ো করে কেন সবটা করতে চাইছেন সেটা তারা এখনো জানেন না। গতকাল অবধিও কথা হয়েছিল তিথির, নিশানকে আরো কয়েকদিন সময় দেওয়া হবে। কিন্তু আজ হঠাৎ বিকেলে ডেকে তিনি জানালেন যা হওয়ার এই সপ্তাহেই হবে। দ্বিমত তারা মোটেও করেননি। শুভ কাজ পরে করে ক্ষতি বই লাভ নেই, কিন্তু তবুও মনের ভিতর প্রশ্ন থেকেই যায়। নিশি, নুরি, তিথির বরাবরের মতো একসাথে বসে আছে, নিচু গলায় আলোচনা করছে দিদা কেন ডাকতে পারে। ঘরের এক কোণায় সোফায় বসে রিশা, রোশনি, রাফি খেলছে। চন্দ্রা দেওয়ানের বাকি 3 পুত্র পুত্রবধূ তারাও বসে আছে শাশুড়ির পাশে। চন্দ্রা দেওয়ান পরখ করলেন একবার সকলকে, তিতিরকে দেখলেন। কি সুন্দর হেসে খেলে কথা বলছে বোনদের সাথে, কি মায়া মুখটা জুড়ে। তার দাদু ভাইটাও এই পুতুলকে ভালো রাখবে তো? চোখ ছলছল করে উঠল তার। ঈশান এখনো আসেনি, নয়নও আসেনি। চন্দ্রা দেওয়ান হেলান দিয়ে চোখ বুঝে রইলেন। এত তাড়াহুড়ো সে করতে চায়নি। একে তো দুজনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, জানানোর পর না জানে কিভাবে নেবে দুজনেই। তার উপর এত চটজলদি, কিন্তু উপায় নেই তার কোনো। ডাইনির নজর পড়েছে যে তার নাতিটার উপর। দিদা আসবো? আয় বুনু আয়। অনিমা আর ঋতু ভিতরে ঢুকলো। চন্দ্রা দেওয়ান হাত দিয়ে ইশারা করে কাছে আসতে বললেন। অনি আর ঋতু বসলো পাশে গিয়ে। কেমন আছো দিদা? ভালো, তোরা? দুজনেই মাথা নাড়লো। ভালো আছি। তার স্বামী কই তোদের? অনিমা বাহিরে ইশারা করে দেখালো। বড় আঙ্কেলের সাথে কথা বলছে। ঋতু প্রতিবাদ করে উঠল। তোদের বললে কেন? আমার কি স্বামী আছে নাকি? একটা দেখে শুনে স্বামী এনে দিলেও তো পারো।
চন্দ্রা দেওয়ান হাসলেন, এক হাতে জড়িয়ে নিলেন। ঈশান আর তিতিরের বিয়েটা হতে দে, তোকেও একটা লাল টুকটুকে বর এনে দেবো। হাসলো ঋতু। অনিমা এবার মুখ গম্ভীর করে এগিয়ে বসলো খানিকটা। দিদা কিছু কথা বলার ছিল তোমাকে। বল না, কি বলবি বল। দিদা ঈশান আর তিতিরের বিয়েটা আমার মনে হয় দ্রুত দেওয়া ভালো। চন্দ্রা দেওয়ান কপাল কুঁচকে তাকালো অনিমার দিকে। কেন রে বুনু, কি হয়েছে? দিদা রুষা। মা, ঈশানে এসে গেছে। ছোট ছেলের গলার আওয়াজে বর্তমানে ফিরে এলেন চন্দ্রা দেওয়ান। নাতিকে বসতে বললেন হাতের ইশারায়। চোখ বুঝে দীর্ঘশ্বাস ছাড়লেন একবার। অনিমাদের বলা কথা মনে পড়তে গা ঘিন ঘিন করে উঠল তার। তিনি সবটা জানিয়েছেন ঈশানের মা বাবাকে। এরপর আর দেরি করার মানেই হয় না বিয়েটাতে, যত দেরি তত সর্বনাশ। ঈশান বসলো, জানালো অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বাড়ির কেউ না থাকলে নয়। নয়ন আসতে পারেনি তাই। চন্দ্রা দেওয়ান সোজা হয়ে বসতে চাইলেন। রাহেলা তাকে বসিয়ে দিলেন ভালো করে। এক নজর তাকালেন সবার দিকে। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন তার দিকে। চন্দ্রা দেওয়ান ঈশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ছুটি কতদিন তোমার? ঈশান একবার বাবার মুখের দিকে তাকালো, স্বাভাবিক গলায় বলল, দিদা, আমি ঠিক করেছি আমি বাড়ির বিজনেসে জয়েন করব। ঘরের মধ্যে সবাই চমকে উঠল। চন্দ্রা দেওয়ান দারুণ খুশি হলেন, প্রকাশ করলেন না যদিও। চাকরিটার জন্য এত হাঙ্গামা করলে বাপ চাচাদের সাথে, সাপোর্ট করলাম আমি তখন, আজ কেন আবার? ঈশান কথা শেষ করতে দিল না। করেছি চাকরি যা করার। আমার মনে হলো নিজেদের এত বড় বিজনেস, সেটা সামলানোর জন্য আমার থাকা উচিত। তাছাড়া বাবা চাচুদের বয়স হচ্ছে, পরবর্তী বলতে আমি আর নয়ন দুজনে যদি এখন হাল না ধরে তাহলে কেমন হবে? আর রাফি ছোট, ওর দায়িত্ব নিতে আরো বহু বছর। পরিবার আগে আমার কাছে। রাইসুল দেওয়ান সহ সবার চোখ ছলছল করে উঠল। বৃদ্ধা গলা পরিষ্কার করলো, বেশ, যা ভালো মনে করো তোমরা, আমরা পাশে আছি সব সময়। থ্যাংক ইউ দিদা। এখন শোনো, আমি যেটা বলার জন্য ডেকেছি, সকলে নিশ্চয়ই মনের ভেতর নানা প্রশ্ন জাগছে তোমাদের। আমি সবই পরিষ্কার করব। তার আগে ঈশান, তোমাকে বলছি, আজকের কথাটা তোমাকে নিয়ে। আদেশ, অনুরোধ, জোর জবরদস্তি, যা ইচ্ছা নাম দিতে পারো এটার। তবে আমি আশা রাখবো আমার কথা রাখবে তুমি। সকলে অবাক চোখে তাকিয়ে আছে। ওনাকে কখনো এভাবে কঠিন গলায় কথা বলতে দেখেছে কি কেউ? না হয়তো। আজকাল কি একটা হয়েছে, বেশ কিছুদিন হলো সবারই নজরে এসেছে সবটা। ঈশান মাথা নাড়ল। বলো, রাখার চেষ্টা করব। বৃদ্ধা দম নিলেন খানিকক্ষণ, হাত বাড়িয়ে পাশে টেবিল থেকে হাতে নিলেন স্বামী আর ছেলে মেয়ে সহ তাদের বহু পুরনো একটা ছবি। হাত বুলালেন সেখানটায়, চোখ থেকে টপ টপ করে পানি পড়ল দুফোঁটা। মুখ তুললেন না তিনি, ছবিটার দিকেই অনিমেষ তাকিয়ে রইল। কান্না পেঁচা নরম গলায় বললেন, তোমাদের দাদুর সাথে আমার প্রেমের বিয়ে ছিল। সে যুগের প্রেমের বিয়ে বোঝো? তোমার দাদুর জন্ম ভারতে, দেশ ভাগ হলে তাদের ঠিকানা হয় পশ্চিম পাকিস্তানে। আমি পূর্ব পাকিস্তানের মেয়ে। বাবার সাথে তার পরিচয় ছিল, আসা যাওয়া ছিল আমাদের বাড়িতে। একসময় ভালোবাসা হয়, বাবা রাজি হয় না। ততদিনে আমার টানে উনি সব ছেড়ে চলে আসেন। নিজের সব ভাসিয়ে দিয়ে আমাকে নিয়ে সংসার সাজায়। এই জীবনে আমার জন্য উনি সব করেছেন, সব দিয়েছেন। বিনিময়ে আমার থেকে কিচ্ছু নেননি। আমারও দেওয়ার কিছু ছিল না হয়তো। একে একে তোমার বাপ চাচারা পৃথিবীতে আসলেন। পরপর আমার 8 ছেলে সন্তান হলো। যদিও ওরা 3 জন ছাড়া বাকি সবাই সে সময়ে কলেরায় মারা যায়। তোমার দাদু আমার কাছে জীবনের প্রথমে একটা বায়না করে বসলেন, তার কন্যা সন্তান চায়। আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। বহু বছর পর আল্লাহও আমার ডাকে সাড়া দিলেন। তোমাদের ফুপুকে দিলেন তিনি। তোমার বাপ চাচা, তোমাদের দাদু সবার নয়নের মনে ছিল তনয়া, পারত না শুধু মাথায় করে নাচতে। তোমাদের মায়েরা এলো, তারাও ননদ মনে করতো না, কখনো বোনের চোখে দেখতো। আর বড় বৌমার তো সই ছিল। ভাবিরা তাকে আদরে আহ্লাদে মাথায় করে রাখতো। আল্লাহ সে প্রিয় জিনিস কেড়ে নিয়ে তোমার দাদু আর আমাকে বোধহয় সবচেয়ে বড় শাস্তি দিলেন। কিসের শাস্তি জানি না। তোমার দাদু শয্যাশায়ী হলেন মেয়ের শোকে। বছর না ঘুরতেই আমাকে ছেড়ে পাড়ি জমালেন মেয়ের কাছে। আমাকে একা রেখে গেলেন। না, একা নয়, তোমরা আছো তবুও। মানুষের শূন্যতা পূরণ হয় না কখনো।
আমি চলে যেতে চাইনি এত কষ্টের পরেও, কারণ আমার মেয়ের একটা আমানত দিয়ে গেছিল আমাদের। সবাই যদি ওকে ছেড়েই যায় কেমন হবে? আমার বৌমারা মায়ের দায়িত্ব পালন করেছে, কখনো পরিচয় দিত না তার মামি, মায়ের আদরে রাখতো। আমি কৃতজ্ঞ সবার কাছে। চন্ডা দেওয়ান থামলো। সবার চোখ টলমল করছে। বৌমারা কাঁদছেন, তিথি নিজেও কাঁদছে, মাথা নিচু করে আছে। নুরি জড়িয়ে ধরে আছে তাকে। এত কথা বলার কারণ খুঁজছো তাই না? কারণ আছে, অবশ্যই আছে। তিতিরকে আমরা সবাই ভালোবাসি, হয়তো অন্য ভাই বোনদের থেকে ওকে একটু বেশি আদরে রাখতে চাই। এটা অস্বাভাবিক নয়। তোমরা ওকে আগলে দেখেছো বোন হিসাবে সবসময়। আমি বাঁচবো তো কতদিন জানি না, তবে ওকে আমি আমার চোখের আড়াল আর করতে চাই না। কিন্তু মেয়ে হয়ে জন্মেছে, আড়াল হতেই হয়, দূরে যেতেই হয়। এসব নিয়ে অনেক ভেবেছি, হতাশ লাগতো। মনে মনে একদিন হুট করে অন্য একটা ভাবনা আসতে লাগলো। একা একাই রাখতাম ভাবনাটা ভাবা উচিত কিনা এটা নিশ্চিত ছিলাম না। আল্লাহ জানি না কি চাই, তবে আমি অন্য কিছু পেলাম একদিন। তোমাদের দাদু আমাকে তার মনের একটা কথা বললেন। আমি অবাক হয়ে গেলাম, কারণ একই চিন্তা আমার মাথায়। আরও অবাক হলাম কবে জানো? এত বছর পর যেদিন তোমাদের ফুপুর একটা ডায়েরি পেলাম আমি। আশ্চর্যজনকভাবে তারও এটা ইচ্ছা ছিল। শুধু ইচ্ছা না, তার জীবন দশায় করা শেষ ইচ্ছা বলতে পারো। তারপর আমি আর কিচ্ছু ভাবতে পারিনি। আমার কারোর মতামত নিতে ইচ্ছে হয়নি। আবার থামলেন তিনি। এবার দৃষ্টি ফেরালেন সোজা ঈশানের দিকে। ঈশান স্বাভাবিকভাবে বসে শুনছিল সবটা। আমার কথাটা তোমার পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা আমারও শেষ ইচ্ছা। আমি চাই ঈশান দাদুভাই তুমি তিতিরকে বিয়ে করো। ঘরের মধ্যে বজ্রপাত হলো যেন। হতবাক হয়ে গেল সকলে। হা হয়ে গেছেন সবাই। সবার আগে লাফিয়ে উঠল রাফি। আনন্দে চিৎকার করে উঠল। হাততালি দিয়ে দাঁড়িয়ে গেল সোফার উপর। তিতির আপু বউ হবে, বড় ভাইয়ার বউ হবে। রিশা রোশনিও যোগ দিল তাতে। তারাও এক স্বরে হাততালি দিতে লাগলো। ছোট গিন্নি রিনা দেওয়ান এগিয়ে গিয়ে মুখ চেপে তপ্ত চোখে থামতে বললেন তাদের। থামলো তিনজনই, তবে ঈশান ছিটকে উঠে গেল। অসম্ভব, অসম্ভব দিদা, আই কান্ট, জাস্ট কান্ট। চন্ডা দেওয়ান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু বলল না। সে হয়তো জানতো ঈশান এমন রিয়াকশনই দেবে। বসো ঈশান, শান্ত হোক। ঈশান বসলো না, উল্টো চোখ মুখ আরো কঠিন করে ফেললো। নো ওয়ে দিদা, আমি বললাম তো বিয়ে করা সম্ভব নয় আমার, এটা পসিবল নয়। বসতে বলছি তোমাকে। রাইসুল দেওয়ান উঠে দাঁড়ালো, ছেলের দিকে তাকালো, কঠিন গলায় আদেশ দিল। তোমাদের দিদার শরীর ভালো না, মনে নেই ডাক্তার কি বলেছে? ওনাকে টেনশন না দিয়ে বসো, শান্ত হো। কথা বলল না কোনো। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। সবাই হতবুদ্ধি হয়ে বসে আছে। কেন করবে না জানতে পারি? ঈশান তাকালো একবার তিথিরের দিকে। মনে পড়ে গেল আজকে জানা অনেক কিছু। ঘৃণার ছাপ ফুটে উঠল চোখে মুখে। তিথি নিজেও বুঝতে পারছে না কিছু। হাত পা অবশ হয়ে গেছে তার। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ঈশান কঠিন গলায় বলল, এটা সম্ভব নয় দিদা। সেটাই তো জানতে চাচ্ছি, কেন সম্ভব নয়? শুনতে ভালো নাও লাগতে পারে, আমি সেসব তুলব না। আর তাছাড়া আমি ওকে ওই নজরে দেখিনি কখনো। বোন হয় আমার, তাছাড়া বয়সের ডিফারেন্স, আরো অনেক কারণ দিদা। এগুলো কোনো অজুহাত হতে পারে না। কখনো দেখোনি, এখন দেখবে। ভাই বোনের মতো কখনো মিশেছ বলে তো আমার চোখে পড়েনি। আর রইল বাকি বয়স, 8 বছর বেশি পার্থক্য মনে হয় না আমার। আরও অন্য কোনো কারণ থাকলে বলতে পারো। আমি বলতে বাধ্য নই, তোমার এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না। সরি দিদা। পুরো লায়েক হয়ে গেছো তুমি, কথা মানবে না, কারণ জানাবে না। আজ ও নিজের মর্জি মতো চললে, উল্টাপাল্টা মেয়ে পছন্দ করে ঘরে আনার ঠান্ডায় থাকবে। রাইসুল দেওয়ান তেড়ে আসলেন ছেলের দিকে। ঈশান নিজেও একই দৃষ্টিতে চোখে চোখ মেলালো বাবার সাথে। নিজের মর্জি? কোনটা মানেনি তোমাদের কথা? এখন কাকে বিয়ে করবে সেটাও তোমাদের কথা করতে হবে? দিদা রীতিমতো চাপিয়ে দিচ্ছে তার মতামত। পাগলের মতো কথাবার্তা সব। এসব বোঝার নিজের বই বেরিয়েছে বলে আমাকেও দিতে হবে? আমার ঘরে চাপিয়ে দিবে এখন? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন ঈশান। চন্ডা দেওয়ান আহত দৃষ্টিতে তাকালো।
তিথির অপমানে লাল হয়ে গেছে মুখ। রাইসুল সাহেব মেজাজ হারালেন, থাপ্পড় মারতে হাত তুললেন ছেলের দিকে। রাহিয়ান দেওয়ান থামিয়ে দিলেন ভাইকে। দুনিয়া কতটুকু দেখেছো তুমি? দিদির মতো এ দুনিয়ায় কয়টা পাবে তুমি? কার জন্য ওকে মানতে তোমার সমস্যা? হোকও লাখ একটা, আমার দ্বারা ওকে বিয়ে করা সম্ভব নয় বাবা। আই রিপিট। ওকে, তোমার মানতে কষ্ট তো হবেই। ওর মতো মেয়ে তুমি পছন্দ করবে না তো? তোমার রুচি তো। বড় খোকা থাম। মায়ের ধমকে ছেলের দিকে তোলা হাত নিয়ে থেমে গেলেন রাইসুল সাহেব। রাগে বাপ ছেলের মুখ লাল হয়ে গেছে। দুই ভাই থামালো বড় ভাইকে, সরিয়ে নিয়ে গেল। রাহেলা দেওয়ান স্বামী আর ছেলের এই রণমুক্তি দেখে ফুপিয়ে কাঁদছেন। তিথি থ মেরে তাকিয়ে আছে সেদিকে। টপটপ করে দুফোঁটা পানি পড়ল চোখ থেকে। তাকে কেন্দ্র করে যে এত অশান্তি হচ্ছে বুঝতে পারল স্পষ্ট। একবার তাকালো চন্দ্রা দেওয়ানের দিকে, আবার ঈশানের দিকে। নিজের উপর রাগ হলো তার খুব। রোবটের মতো বসে রইল। চন্দ্রা দেওয়ান ডাকলো ঈশানকে। বসো ঈশান, উগ্রতা আমার পছন্দ নয়। ঈশানকে টেনে এনে বসালেন রাহিয়ান দেওয়ান। রাগ তার কমেনি, দৃষ্টি তুলছে না। আমি বুঝিনি তোমরা বাপ ছেলে আমার কথাটা এভাবে জাগবে। আমি জোর জবরদস্তি কখনো করবো না ঈশান। আদেশ করতেই চেয়েছিলাম তোমাকে, তবে কেন যেন এখন মনে হচ্ছে সবাইকে আদেশ করা যায় না। সেটার জন্য সে জোরটুকু থাকা দরকার। আমার তার নেই। তোমরা বড় হয়েছ, আমি বুড়ো হয়েছি। প্রাণটা যাই যাই করে। আজ আছি কাল নেই। জীবনটা তোমাদের। সত্যি তাই। বুড়ো মানুষের পাগলের প্রলাপে তোমাদের জীবন চলবে কেন? আর রইল বাকি মৃত মানুষের আবদার। জ্যান্ত থাকতেই বাদ দাও। ক্ষমা করো ঈশান। বড় খোকা তুইও। আমার এভাবে তোদের ওপর আমার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত হয়নি। চন্দ্রা দেওয়ানের কথায় চোখ ছলছল করে উঠল সবার। কথায় অভিমানের তীব্রতা স্পষ্ট। ঈশানের থেকে এমন ব্যবহার আশা করেননি বৃদ্ধা। দুঃখ পেয়েছেন খুব। ঈশানের রাগ হচ্ছে খুব নিজের উপর। দিদার সাথে এভাবে কথা সে কি করে বলতে পারলো? মা আপনি। না বড় বৌমা, কিছু বলার দরকার নেই। আমি বুঝতে পেরেছি। তোমার ছেলেকে বলো এসব নিয়ে না ভাবতে। আমি আর এসব তুলব না। মুখ তুলে তাকালো তিথিরের দিকে। তিথির মাথা নিচু করে কেটে যাচ্ছে। পুতুল, এদিকে আয়। তিতিরকে নড়ি ধরে নিয়ে এগিয়ে গেল তার কাছে। তুই কাঁদছিস কেন? কাঁদিস না, আমি আছি সব সময়, বুঝলি? ঈশান উঠে দাঁড়ালো, ঝড়ের গতিতে বেরিয়ে গেল ঘর থেকে। সবাই তাকিয়ে রইল সেদিকে। তোমরাও যাও, আমাকে বিশ্রাম নিতে দাও। মা। হাত তুলে ছেলেকে থামিয়ে দিলেন তিনি। কিছু হয়নি, যা ঘরে যা। এই নিয়ে ওর সামনে আর কথা বলার দরকার নেই। তিতিরের থুতনি ধরে মুখ উচালেন তিনি। আমি বেঁচে থাকাকালীন তোর একটা ব্যবস্থা করে দিয়ে যাব আমি। তুই বোঝানোস আর হবিও না, বুঝলি? যা ঘরে যা। তিথিরের সাথে সাথে চলে গেল ঘর থেকে। থাকতে ইচ্ছে হচ্ছে না তার। কখনো এভাবে অপমানিত হতে হয়নি তাকে। এই যাবৎকাল নিজেকে এই বাড়ির মেয়েই মেনে এসেছে। হুট করে বোঝা শব্দটা কানে লাগলো খুব। ভেবে দেখতে গেলে সত্যিই তো তাই। বাবা মার মতো আর বাবা মা এক হলো নাকি? কিন্তু দিন শেষে এ বাড়ির আসল মালিক ঠিকই শুনিয়ে দিল বোঝা। বাপ মা না থাকলে তারা বোঝাই হয়। নিশি নুরি পিছন পিছন আসলো তিথিরের। তিথি স্বাভাবিকভাবে ঢুকলো নিজের ঘরে। আমাকে একা থাকতে দাও আপু, আমি আসছি একটু পর। বলে দরজা বন্ধ করে দিল সে। নিশি নুরি নিজেদের ভেজা চোখ মুছলো। ভাইয়ের এমন রাগার কারণ বুঝলো না তারা। একে একে সবাইকে বের হয়ে যেতে বললেন নিজের ঘর থেকে। ব্যথা পায়ে উঠে দরজা লাগিয়ে এসে বসলেন বিছানায়। তারই ভুল। তিতিরটাকে আজ কতগুলো কথা শুনতে হলো আজকে। কত বড় মুখ করে মেয়েকে কথা দিয়েছিল সে কখনো কাঁদতে দেবে না, অথচ তার করা ভুল সিদ্ধান্তে পরিবারের সবার মন মেজাজ নষ্ট হয়ে গেল। বাপ ছেলের পুরনো মান অভিমান আবার জেগে উঠবে। গা এলিয়ে শুলো বিছানায়। বুকের ব্যথাটা বাড়ছে হঠাৎ। ঈশান বেরিয়ে এসেছে বাড়ি থেকে বাইক নিয়ে। নিয়াজের বাড়ি যাবে। মেজাজ তুঙ্গে। তিথির উপরে রাগ খাটালো দিদার উপর। তার উপর কি সব উল্টাপাল্টা বলল।
এই জীবনে কখনো দিদার কথার অবাধ্য হয়নি সে, আর না তো বেয়াদবি করেছে। তাকে যদি কেউ ভালোবাসে সব থেকে বেশি, সেটিও তার মা আর দিদাই। বাবার সাথে ছেলেদের একটা নীরব যুদ্ধ আজীবন চলে, প্রতি ঘরে ঘরেই চলে। তবে মা আর দাদি হলো তাদের সব সময় ঢাল হয়ে দাঁড়ানো মানুষ।